নতুন বছর আমরা শুরু করে দিলাম, কিন্তু নতুন বছরে মোটা দাগে বড় কি ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের আছে? করোনা ভাইরাসের যে টিকা আবিষ্কৃত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার একটি টিকার অনুমোদন দিয়েছে। আরও একটি টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি রয়েছে। সুতরাং অল্প সময়ের ভেতরেই বাংলাদেশেও টিকা চলে আসার কথা রয়েছে। এমনকি আমরা খবরে পড়েছি আগামীকাল বেশ কিছু টিকার জন্যে 50 লাখ টিকার জন্য যে টাকা দিতে হবে সে টাকা আগামীকাল পৌঁছে দিবে সরকার। সুতরাং দেশের টিকা নিয়ে আসার একটি তোড়জোড় আছে, কিন্তু সেটি কিভাবে ব্যবস্থাপনা করা হবে, কিভাবে পৌঁছে দেওয়া হবে, এইসব বিষয়ে অনেকে বলছেন যে এটি একটি চ্যালেঞ্জ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক খোলা হয়ে ওঠেনি, খোলা হয়ে ওঠার মতো পরিবেশ পরিস্থিতি নেই বলেই নীতি নির্ধারকরা বলছেন। তাহলে শিক্ষার্থীরা কি শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে কিনা সেটিও নতুন বছরের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন। সেই সঙ্গে রাজনীতির কথা না বললেই নয়। রাজনীতি নানান তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি হলেও রাজনীতি যে কিছুটা স্থবির হয়ে আছে সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আগামী বছরের রাজনীতিও কি পূর্ণ মাত্রায় ফিরিয়ে নেওয়াটাকে নতুন চ্যালেঞ্জ কি না? আজ আমরা চারজন বিশেষজ্ঞ নিয়ে বসেছি। তাদের কাছ থেকে আমরা শুনবো যে আগামী এই বছরে নতুন কি চ্যালেঞ্জ আছে এবং কিভাবে সেই চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশ আরও একটু বেশি অগ্রগতি করতে পারে। আপনাদের স্বাগত জানাচ্ছি SSRM গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমার আমন্ত্রিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ডক্টর রাশেদা কে চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন বিকল্পধারা একাংশের নেতা এবং রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী এবং আমার সঙ্গে রয়েছেন গবেষক নিরাপত্তা বিশ্লেষক যারা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী আপনাকে দিয়ে। করোনা ভাইরাসের যে সুখবর বিশ্বজুড়ে বয়ে যাচ্ছে, বাংলাদেশে অল্প সময়ের ভিতরে হাতে কিছু টিকা পাবে, তা কি আগামী বছরের চ্যালেঞ্জ কাটিয়ে আমাদেরকে আশাবাদী করে দিচ্ছে? ভ্যাকসিন আসাটা তো নিশ্চয়ই আমাদেরকে আশাবাদী করে, কারণ এই ভ্যাকসিনটাই উত্তরণের একমাত্র পথ নয়। সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে, হেলথ স্যানিটেশন, আদার প্রবলেমস, ডিস্টেন্সিং এগুলো সব থাকবে। তারপর আপনার ভ্যাকসিনটা এডিশনাল এসে স্ট্রেংথেন করবে। ভ্যাকসিন আসছে মনে করে যদি আমার আদার মেজার্সকে ঢিলা দিয়ে দেই, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটিতে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। সুতরাং আমি আশাবাদী যে ভ্যাকসিন আসছে, আমি খুশি আনন্দিত যে এই মহাকালে এই করোনার বিপর্যয়ে আশার আলো নববর্ষে এই ভ্যাকসিনটা বাংলাদেশে আসছে। খুব সময় দেরি হচ্ছে না। গতকালকে কি পরশু ব্রিটেনে এটা অ্যাপ্রুভাল দিয়েছে, সেটা হলো যে অক্সফোর্ড ভ্যাকসিন, এবং সেটাই সিরাম ইনস্টিটিউট প্রডিউস করছে। ইটস ওয়ান অফ দ্য লার্জেস্ট ভ্যাকসিন প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা আমাদের দেশের সঙ্গে কন্ট্রাক্ট করেছে বা 3 কোটির মতো বোধহয় টিকা আমাদেরকে দেবে। এই টিকা দ্রুততার সঙ্গে এনে অর্গানাইজ করে সাসেপ্টেবল গ্রুপ, ভালনারেবল গ্রুপ, হেলথ ওয়ার্কার্স, টিচার্স এবং যাদের অন্য কোনো ডিজিজ বা কমপ্লিকেশন বা হেলথ কন্ডিশন আছে, তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে দ্রুততার সঙ্গে যদি দেওয়া হয়, তাহলে আমাদের এই উত্তরণের একটা প্রথম বিশাল ধাপ আমরা পেরিয়ে যাব। এবং সেটা উত্তরণ যদি হয়, তাহলে শিক্ষা খাতে যে বিপর্যয় হয়েছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এই শিক্ষা খাতে বিপর্যয় হয়েছে। যদি লিটারালি বলতে চাই, 192 দেশে 162 কোটি শিক্ষার্থীর জীবন টোটালি বিপর্যস্ত। এই বিপর্যস্ত এই শিক্ষা ব্যবস্থাকে, সমাজকে বিধ্বস্ত করবে। আজকে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আগামী দিনে বুঝতে পারবে যে 1 বছরের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার ফলে জেনারেশনের কি অসুবিধা হলো, ভবিষ্যতের কি অসুবিধা হবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কি হবে, সোশ্যাল ডাইনামিক্সটা কোন দিকে যাবে, রাজনীতি কোন দিকে যাবে, সবের উপরে কিন্তু এটা প্রভাব ফেলবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু ভালো আছি অর্থনৈতিকভাবে। আমাদের রিকভারি এন্ড ডেভেলপমেন্ট প্রাইজওয়ার্দি। আজকে
অনেক ব্যাপারে হেডলাইন করেছে যে উই আর দি টপমোস্ট কান্ট্রি যারা গ্রোথকে ধরে রেখেছেন। ইন্ডিয়াতে -10%, আদার কান্ট্রিজে -20%, চায়নার মতো দেশে -1 or 2%, আমাদের কিন্তু 3.8% গ্রোথ আছে। বাংলাদেশ কিন্তু ইজ ডুইং এ মিরাকল। সেই মিরাকলটা কিন্তু আমরা এডুকেশন করতে পারিনি। এটা কারো দোষ নয়, অবস্থাটাই এরকম। আমাদের সেই করোনার কালে এটাকে উত্তরণ করা ছাড়া হেড অন চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থা আমাদের নাই। আমরা কিন্তু একটা চ্যালেঞ্জ নেওয়া যাচ্ছে, সেটা হলো যে অনলাইন এডুকেশন সিস্টেমে অনেক দূরে গিয়ে গেছি। প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ফেস টু ফেস ক্লাসও কিছু কিছু শুরু হচ্ছে। পরীক্ষা আগামীকালকে ঢাকা ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো সাসপেন্ডেড ছিল, সেগুলো ফেজ ওয়াইজ হেলথ রুল মেনে নিচ্ছে। সুতরাং উই আর ট্রাইং টু মেক আপ দি গ্যাপ। কিন্তু প্রবলেমটা হলো এই করোনার কালে অনলাইন এডুকেশনে টোটালি এই দুটো শ্রেণী তৈরি করছে। যাদের কম্পিউটার আছে, স্মার্টফোন আছে, অ্যাক্সেস আছে, নেটওয়ার্ক আছে এবং মানি আছে, তারা কিন্তু ক্লাস মোটামুটি নিচ্ছে, দিচ্ছে, করছে। কিন্তু যাদের এই স্মার্টফোন নাই, যাদের কম্পিউটার নাই, যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই, ব্যান্ডউইথ নাই, টিচাররাও সেই হিসাবে ট্রেন না, সেখানে কিন্তু দুইটা লেয়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওয়ার্ল্ডে ইউনেস্কো ওয়ারি করছে যে এটা আসলে আমাদের সমাজে, প্রত্যেক সমাজে, ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দুটা শ্রেণীকে আলাদা করছে। কেন আমেরিকার মতো দেশে কম্পিউটার আছে ঠিকই, কিন্তু ইউজ অ্যান্ড লেকচার সব জায়গায় করে নেওয়া। হয়তো হার্ভার্ড, হয়তো MIT, হয়তো আদার, দে আর ডুইং এক্সেলেন্ট, কিন্তু নিচের দিকের গুণ কতটুকু করছে সোশ্যালি ডিপ্রাইভড সেকশন, মাইনরিটি কমিউনিটিস, ওয়ার্কার, যাদের জব নাই, তাদের ছেলে মেয়েরা কি করছে পড়ালেখায়। সেই কোভিড আমাদেরকে শ্রেণী বিভাজনটাকে বোধহয় আরো বাড়িয়ে দিয়েছে, অবস্থা সিরিয়াসলি করেছে। জি। তবে আমার বিশ্বাস, আমি আশাবাদী মানুষ, উই লুক ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। বাংলাদেশ ইজ অন রাইট কোর্স, বাট উই হ্যাভ টু শো সাম কারেজ। জি। ফেজ ওয়াইজ কিছু কিছু পদক্ষেপ নিয়ে খুলে দেওয়ার মাঝেই আমাদের কারেজ প্রমাণ করতে হবে। কারণ এত ভয় কি আছে? এটা ঠিক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই ভয় যতদিন পর্যন্ত করোনার সংক্রমণ হবে ততদিন পর্যন্ত আমি স্কুল খুলবো না। এটা অবশ্য জুডিশিয়াস কথা বলেছেন উনি, এই জন্য যে মা হিসেবে, নেত্রী হিসেবে এবং দেশ পরিচালনার দায়িত্ব থাকা হিসাবে এর ব্যতিক্রমে কিছু করতে পারেন না। সুতরাং আমরা সেটা মেনে নিলাম, কিন্তু একটা পর্যায়ে ফেস টু ফেস আমাদের এটা খুলে দেওয়ার করতে হবে। আর অনলাইন এডুকেশন সিস্টেমে মার্জিনালাইজ সেকশন যেন ইনক্লুডেড হয়, সেই পদক্ষেপটা নিতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী যে দুটো বিষয় বললেন, একটি হলো যে যাদের প্রযুক্তি এবং সামর্থ্য আছে, যাদের প্রযুক্তি এবং সামর্থ্য নাই। ডক্টর রাশেদা কে চৌধুরী, বয়সও একটি ব্যাপার। যেসব ছাত্রছাত্রীদের বয়স একটু কম, তাদের ব্যাপারে অভিভাবকদের উদ্বেগ একটু বেশি। সব কিছু মিলে আসলে শিক্ষার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়? অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে নিউজ 24 কে আজকে এই আয়োজনটি করার জন্য। আমি আমার শ্রদ্ধেয় স্যারকেও দেখতে পাচ্ছি, আজাদ চৌধুরী স্যার, উনি তো বলেই ফেলেছেন, তার কথার উপরে আর বেশি বলার তো সুযোগ নাই। কিন্তু একটা বিষয় যেটা হলো, আগে একটু বলে নেই শুরুতে, আজকে আমাদের একজন শ্রদ্ধেয় নারী আন্দোলনের নেত্রী মারা গেছেন, তার আত্মার শান্তি কামনা করছি, আয়েশা খানমের। আমার মানে মনটাই খারাপ হয়ে আছে, কিন্তু তারপরেও শিক্ষা নিয়ে যেহেতু আপনারা আলোচনা করতে চেয়েছেন, এখানে আরো কয়েকজন বিজ্ঞজন আছেন, তাদের কথাও শুনতে চাই। একটা তো হলো, স্যার এক কথাই বলে দিয়েছেন, শিক্ষা বিধ্বস্ত অবস্থার মধ্যে সারা পৃথিবী, এটা বাংলাদেশের জন্য শুধু নয়। আমার যতটুকু মনে পড়ে, অগাস্টের 4 তারিখে সম্ভবত আমাদের জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বলেছিলেন, বান কি মুন, শিক্ষার ব্যাপারে, যে আগে পৃথিবী একটি সংকটের মধ্যে ছিল শিক্ষার মান নিয়ে, এখন সবকিছু নিয়ে সেটা মহা দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে। এই কথাটা বলেছিলেন, ফ্রম ক্রাইসিস টু ডিজাস্টার, এই কথাটা বলেছিলেন। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের, কিন্তু এটারই আলামত আমরা দেখেছি নানাভাবে। স্যার যেটা বললেন, যে আপনি যে দুটো বিষয় এখন বাংলাদেশে উঠে এসছে, সেটি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আগের থেকেই এক ধরনের 3 ধারা ছিল,
একটা বৈষম্য বিরাজমান আগের থেকেই ছিল, ইংরেজি মাধ্যম মূলধারা, ধর্মীয় মাধ্যম। তার মধ্যে এখন এই যে ধনী দরিদ্র শ্রেণী বৈষম্যের জায়গা থেকে বৈষম্যটা আরো বাড়ে কিনা, ডিজিটাল ডিভাইড, আমরা অনেক কিছু কিন্তু আমরা একটা আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছিলাম, এই সময় এটা এখন বিশাল আকার হয়ে গেছে। স্যার যে কথাটি বলছেন, 4টি মাধ্যমের সরকার কিন্তু শুরু থেকেই চেষ্টা করছেন, এটার জন্য সাধুবাদ দিতেই হবে আমাদের, যে অনলাইন, রেডিও, টেলিভিশন, মোবাইল নেটওয়ার্ক, কিন্তু সবার কাছে তো পৌঁছাতে পারছি না। অনলাইনের ব্যাপারটা যেটা এসছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, ডেটা এবং ডিভাইস, এই 4টি বিষয়ে কিন্তু এটা সুলভ না, এটা কিন্তু ব্যয়বহুল। সেই জায়গাটা থেকেই দেখা যাচ্ছে খাদ্য নিরাপত্তা, আইন নিরাপত্তার ঝুঁকিতে যারা আছে তাদের জন্য তো আরোই এই চয়েসটা তাদের জন্য করা মুশকিল। সেইখানে আমাদের যে জিনিসটা উঠে আসছে, স্যার কিন্তু বলেছেন, যেমন ধরেন ঢাকা মহানগরী তো আমরা মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাই অনলাইনে করতে গেলে, এমনকি আপনাদের মতো চ্যানেলেও এরকম হয়ে থাকে, আমরা যুক্ত হতে পারি না। সেখানে আপনি চিন্তা করেন শ্রীমঙ্গলের চা বাগানের শিক্ষার্থীটা কি করছে, অথবা কুড়িগ্রামের চরে কি করছে, অথবা ময়মনসিংহের হাওরে কি করছে। এই জায়গাটা থেকে আমাদের বৈষম্যটা যাতে না বাড়ে, সেই জায়গায় স্যার যে কথাটা বলেছেন আমি শতভাগ সমর্থন করছি, যে আমাদের একটু সাহস করে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, উনি কিন্তু মাতৃতুল্য স্নেহে এবং সংখ্যাটা নিয়ে উনি কিন্তু বলেছেন যে এখন খোলা সম্ভব হবে না, এবং বেশিরভাগ দেশের অভিজ্ঞতাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বেশি ভালো না, খুলে দিয়ে আবার বন্ধ করে দিচ্ছে। আমরা দেখেছি আজকেই ব্রিটিশ সরকার একদম ইউ টার্ন নিয়েছেন, গত সপ্তাহে বলেছেন কোনোভাবেই বন্ধ রাখা যাবে না, খুলতে হবে আবার ছুটির পরেই। আজকে বলা হয়েছে যে না, খোলা যাবে না, তো বন্ধ করা হবে। সেইখানে সিদ্ধান্তটা নিতে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। তবে আমরা যেটা মনে করি, করোনা সংক্রমণ যেখানে লাগামের মধ্যে আছে, এই যে চর হাওর বাওর অঞ্চলগুলোতে, অথবা দূর দূরান্তে বা গ্রামাঞ্চলে, কিন্তু এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ই বলতে পারবেন কোথায় করোনা সংক্রমণের হারটা কম। আমরা সেই জোনগুলা ভাগ করে, এবং আমাদের একটি ধারণা যে এটা দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার্থীরা সবচেয়ে চেয়ে বেশি বঞ্চিত হচ্ছে, সেখানেই আমাদের আগে খুলে দেয়া, পরীক্ষামূলক ভাবে হলেও সীমিত পরিসরে, এবং সেটাকে আমরা দেখতে পারি 2 সপ্তাহ, যদি দেখি যে না ঠিক আছে আমরা চালাতে পারবো, ধীরে ধীরে স্যার যেটা বললেন ধাপে ধাপে আমরা যদি করতে পারি, সেটার অভিজ্ঞতা নিয়ে সারা বাংলাদেশে আমরা খুলবো এক সময়। তবে এই জায়গাটিতে অত্যন্ত ধীরে এগোতে হবে, এবং আমি যে কথাটা বলে এটা শেষ করব এখন, সেটা হলো এটা করতে গেলে 3টি জিনিস খুব দরকার। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আরেকটি হচ্ছে শিক্ষকদের দক্ষতা, আরেকটি হচ্ছে অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত, তারা আমাদের সন্তানদের পঠন পাঠনে ফেরত নেওয়ার জন্য সেই সক্ষমতা তারা অর্জন করেছে। বারবার স্যার সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলেছিলেন, একটা ক্লাসে 60-70 জন শিক্ষার্থী বসলে সেটা তো হবে না। সেই প্রস্তুতি পরিকল্পনা কিন্তু সরকার করেছেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করে আমাদের এগোতে হবে। একটা পুনরুদ্ধার প্রস্তুতি পরিকল্পনা 2 মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য এটা বিনিয়োগ লাগবে এবং মনিটরিংটাও লাগবে, কারণ আমরা চাই না স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্যে যেরকম লুটপাট হয়েছে এক সময়, আমাদের শিক্ষার মধ্যে যেন সেটি থাকে। এই জায়গাটাতে আমাদেরকে মনিটরিং দরকার। জি, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাজনীতির জন্যও কি একটি পুনরুদ্ধার কর্মসূচি হাতে নিতে হবে? আপনাকে ধন্যবাদ। আর আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আলোচকবৃন্দ সকলকে। আসলে কিন্তু যে বিষয়গুলি আলোচনা হয়েছে, বিশেষ করে অধ্যাপক আজাদ চৌধুরী স্যারের একটি সেন্টেন্স দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। অর্থাৎ স্যার আলোচনা করতে গিয়ে এক স্টেজে বলেছেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রয়োজন, অপরিহার্য। সবগুলো যদি ভেস্তে চলে যায় তাহলে কিন্তু এই উন্নয়নের কোনো মূল্য থাকে না। সেই ক্ষেত্রে আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আমি সেদিকেই আলোকপাত করতে চাচ্ছি।
আমার মনে হয় এগুলোর ভিত্তিমূলে রাজনীতি নিহিত আছে। অর্থাৎ আমি চাচ্ছি এবছর আগামী দিনে বাংলাদেশের জন্য একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়। কেন আমি চাচ্ছি তা সংক্ষেপে ব্যাখ্যা করছি। গুড গভর্নেন্স যদি প্রতিষ্ঠিত হয় তার মধ্যে আমি পেয়ে যাব রুল অফ ল, আইনের শাসন। আইনের শাসন যদি আমি পাই সেটা প্রতিষ্ঠা করব কিসের মাধ্যমে? সেটা প্রতিষ্ঠা করবে একটি পদ্ধতির মাধ্যমে, যে পদ্ধতি আমার দেশে বিরাজমান আছে, দাবি করতেছে কেউ 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 বলতেছেন এখন দিনে দিনে ক্ষয়িষ্ণু অবস্থায় চলে যাচ্ছে। তা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রকে পেতে হলে আমার পার্টিসিপেটরি ইলেকশন প্রয়োজন, এবং যেই ইলেকশন প্রকৃতপক্ষে আমাকে একটা ইনক্লুসিভ ইলেকশন যাকে বলি সেটা দিলে আমরা একটা লেজিটিমেট গভর্নমেন্ট পাবো, এবং এই লেজিটিমেট গভর্নমেন্টের সাথে আবার জড়িত হয়ে যাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। তা এই বিষয়গুলো আমার রক্ষা করবে কি একটা রেসপন্সিভ গভর্নমেন্ট, যে দায়িত্বশীল একটা সরকার। তাহলে সেগুলো যদি আমি না পাই তাহলে দেখব যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি তা কিন্তু আমরা পাবো না। যেমন করে দেখেন হেলথ সেক্টরে যে দুর্নীতিগুলো আমরা দেখেছি, এই দুর্নীতিগুলো যদি আমরা দেখতাম একটা পার্টিসিপেটরি গভর্নমেন্ট হতো, পার্লামেন্টে আলোচনা করতে পারত, বা আলোচনা করলে আমরা দেখব যারা দুর্নীতিবাজ তারা কিন্তু এত শক্তি পেত না, তারা দুর্বল হয়ে যেত। কারণ চোরকে যখন চোর বলা হয় তখন কিন্তু তিনি প্রকৃতপক্ষে দুর্বল হয়ে যান। এই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি না। কি জন্য দেখতে পাচ্ছি না? ওই যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা কিন্তু আমরা পেয়ে যেতাম, কিন্তু সেখানে দেখি আমরা বিচার বিভাগের স্বাধীনতা পাচ্ছি না। আদালতে যারা যাচ্ছে তারা দেখবেন এই দুর্নীতিবাজ যারা, তারা দেখবেন জামিন পেয়ে যাচ্ছে, অথবা ইনিয়ে বিনিয়ে কীভাবে যেন তারা আবার স্বাধীনভাবে ঘোরাফেরা করতেছে। এই জন্য আমি বলবো যে আমাদের প্রকৃতপক্ষে একটা প্রয়োজন হচ্ছে গুড গভর্নেন্স, এবং সেই গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করার জন্য আমার গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে হলে ইনস্টিটিউশনগুলোকে আমার ডেভেলপ করতে হবে। অর্থাৎ ইনস্টিটিউশন ডেভেলপ না করে আমি যদি শুধু উন্নয়নের কথা বলি তখন আমরা দেখব প্রকৃতপক্ষে সেই উন্নয়ন টেকসই হবে না, যেটা অধ্যাপক আজাদ চৌধুরী স্যার আলোচনায় গুরুত্ব দিয়েছেন। এটা আমি আর একটু উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি। আইএফ খান আমলে আমরা দেখেছি স্বৈর শাসকরা উন্নয়নের কথা বলে, কিন্তু আমরা দেখব শেষ পর্যায়ে সে উন্নয়ন কিন্তু এত ক্ষতিগ্রস্ত হয়েছে যা অকল্পনীয়। আর ইদানিংকালে অর্থাৎ বেশ কিছুদিন আগের একটি ঘটনা, ইরানকে যদি আমরা এখানে টেনে নিয়ে আসি তাহলে আমরা দেখব ইরানের শাহ যিনি, তাকে আধুনিক ইরানের স্থপতি বলা হতো, কিন্তু আমরা দেখব ইসলামী বিপ্লবের ফলে তিনি যখন পালিয়ে চলে গেলেন, বিদেশের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি তো ইরানের অনেক উন্নয়ন করেছেন কিন্তু এখন ইরানের এই অবস্থা কেন? উনি উত্তর দিয়েছিলেন আমি চরম ভুল করেছি। সে ভুলটি কি? সে ভুলটি হচ্ছে আমি অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করেছি, কিন্তু আমি ইনস্টিটিউশন বিল্ডিং করিনি। অর্থাৎ ইনস্টিটিউশন বিল্ডিং না করার জন্যই কিন্তু প্রকৃতপক্ষে ইরানের শাহকে দেশ থেকে চলে যেতে হয়েছে। কিন্তু আমার যে প্রশ্ন সংক্ষেপে যেটা আমি বলতে চাচ্ছি তা হচ্ছে এই সমস্ত উন্নয়নের ভিত্তিমূল হচ্ছে একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থাটাকে এখন প্রশ্ন সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই প্রশ্নবোধক যে বিষয়টি এটাকে সম্পূর্ণভাবে আমাদের সামনে টেনে নিয়ে আসতে হবে, এবং একটি সুন্দর একটি গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমি আপনার কাছে আবারও আসবো। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলছেন যে উন্নয়নের পূর্ব শর্ত হলো গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থা এখন প্রশ্নবিদ্ধ। কি মত আপনার? আপনাকে ধন্যবাদ। আজকে নতুন বছরের 2 তারিখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 2021 সাল বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এবং তাৎপর্যপূর্ণ একটি বছর হবে, কারণ এটি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর হবে। আর আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী কিন্তু ইতিমধ্যেই পালন করছি, যেটা এক্সটেন্ড করা হয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমরা দেখি, এবং যে প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন সেটি হলো যে আমরা কিন্তু সবাই একমত বোধহয় একটি জায়গায়, যখন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে তখনই কিন্তু দেশের উন্নয়ন ঘটে। যখন সামরিক স্বৈরশাসক থাকে, গণতন্ত্রহীনতা থাকে, তখন উন্নয়ন ঘটে না।
তো এই যে একটি ফান্ডামেন্টাল যে জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আপনি দেখেন গত 10 বছরে বাংলাদেশে কি ঘটেছে, গত 10 বছরে বাংলাদেশে যা ঘটেছে সেটি হলো বিস্ময়কর উন্নয়ন ঘটেছে এবং উন্নয়ন একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যার কারণে এই প্যান্ডেমিকের সময় সারা বিশ্বের অর্থনীতি যখন বিপর্যস্ত হয়ে পড়েছে, বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি সেটি কিন্তু এখনো শক্তিশালী অবস্থানের উপর দাঁড়িয়ে আছে এবং সেখানে প্রেডিকশন হচ্ছে 3.5 থেকে 5% প্লাস গ্রোথ হবে বাংলাদেশে। সেটি প্রেডিকশন হচ্ছে। বাংলাদেশের এক্সপোর্ট, বাংলাদেশের ফরেন রেমিটেন্স সবচেয়ে এই বছরে হাইয়েস্ট। এই আজকেই প্রতিবেদন দেখলাম $20 বিলিয়ন ইয়ার এন্ডিং ডিসেম্বর 31, 12% গ্রোথ হয়েছে এই প্যান্ডেমিক বছরে। বাংলাদেশের যদি অর্থনীতি আরেকটি ভিত্তি দেখেন, ফরেন রিজার্ভ সেটি 43 বিলিয়ন এখন ছাড়িয়ে গেছে। আপনি যদি এক্সপোর্ট বলেন সেটি ঊর্ধ্বমুখী এবং এক্সপোর্টের পরিমাণও বাংলাদেশে বেড়েছে। আপনি যদি মানুষের কর্মসংস্থান দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে দ্রব্য মূল্য বলেন সেটি কিন্তু একটি সহনীয় পর্যায়ে রয়েছে। এই সব কিছুই কিন্তু ঘটেছে যেহেতু গণতন্ত্র ছিল এবং গণতন্ত্র আছে বলেই ঘটেছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে বলেই কিন্তু এগুলো এই 10 বছর ধরে সব প্রত্যেকটা গ্রাফ, আপনি যে কোনো গ্রাফ ধরেন, আপনি সামাজিক গ্রাফ এবং অর্থনৈতিক গ্রাফ, যেটা সারা বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক, IMF যত প্রতিষ্ঠান আছে সবাই বলছেন কোনো গ্রাফ কিন্তু আমাদের ডাউনওয়ার্ড হয়নি, প্রত্যেকটা গ্রাফ কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী। সুতরাং এইগুলাই প্রমাণ করে যে বাংলাদেশে গণতন্ত্র শাসন ব্যবস্থা আছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান থাকার কারণে এটা হচ্ছে। সুতরাং অবশ্যই তবে গণতান্ত্রিক যে কাঠামো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলোকে শক্তিশালী করার অনেক স্কোপ রয়েছে এবং সেইগুলো শক্তিশালীকরণের জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো আমাদের বহু জায়গায় চ্যালেঞ্জও রয়েছে। সুতরাং সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেটি সম্মিলিত হবে সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছেন, যারা শিক্ষাবিদ রয়েছেন, যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, দেশের নিরাপত্তার বিষয় কিভাবে সুনিশ্চিত হওয়া যায়, সেই চ্যালেঞ্জগুলো কোথায় রয়েছে সেইগুলো আমাদের চিহ্নিত করা দরকার এবং এই উন্নয়ন যেন টেকসই হয়, সেই উন্নয়নের টেকসই করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা দেখছি সেটি হলো বাংলাদেশে ধর্মান্ধ উগ্রবাদী যে রাজনীতি সেটি প্রবহমান এবং উগ্রবাদীদের একটি আস্ফালন এবং উন্মাদনা, একটা উগ্রবাদী শক্তি আমরা দেখছি। তারা অনেকখানি সীমা লঙ্ঘন করেছেন কোনো কোনো ক্ষেত্রে এবং তারা আজকে হুমকি দিচ্ছেন। যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, তারা এই ধর্মান্ধতা, উগ্রবাদ, ধর্মের অপব্যাখ্যা, মিথ্যাচার চালিয়ে তারা জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। সুতরাং আজকে যদি আমরা দেখি যে আজকে আমাদের উন্নয়নের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের 1 নম্বর চ্যালেঞ্জ হবে এটি, এই ধর্মান্ধ উগ্রবাদী রাজনীতি এবং ধর্মীয় অপপ্রচার, অপব্যাখ্যা। এবং যারা পাকিস্তানপন্থী রাজনীতি করছেন, বাংলাদেশে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমরা তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে পারবো যে বাংলাদেশের একটি পক্ষ তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে মুজিব বর্ষে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার হুমকি দিচ্ছেন এবং বাংলাদেশের অন্য অন্য বড় কিছু রাজনৈতিক পক্ষ রয়েছেন, তাদের সাথে জোটবদ্ধতায় রয়েছেন বলেই তারা এত সাহস পাচ্ছেন। এবং বাংলাদেশে তো এখনো রাজনীতিতে যে সংকট সেটি হলো যে এক পক্ষ আছেন তারা মুক্তিযুদ্ধের যে আদর্শ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা সেটি তারা মানেন না, তারা জাতির পিতাকে স্বীকার করেন না, তারা সম্মান দেন না, তারা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র মানেন না। সুতরাং এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ অবশ্যই। সেই চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আমার আগামী দিনে, সেটি হওয়া উচিত আমাদের চিন্তা, চেতনা এবং লক্ষ্য। এবং রাজনীতির এই চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি তাহলে অবশ্যই আমাদের যে উন্নয়ন এবং আমাদের যে গতিধারা আছে যেটা বিশ্বে প্রশংসিত হচ্ছে সেটি অব্যাহত থাকবে, টেকসই হবে এবং আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুজিব বর্ষ পালন আমরা করছি, এই বর্ষে আমরা প্রত্যাশা করি এই উন্নয়ন টেকসই থাকবে। আমরা ধর্মবাদী, উগ্রবাদী রাজনীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, তাদেরকে মোকাবেলা করে, তাদেরকে নিষ্ক্রিয় করে, তাদেরকে
প্রয়োজন হলে দমন করতে হয়, দমন করে বাংলাদেশে অবশ্যই মুক্তিযুদ্ধের আদর্শের রাষ্ট্র যে রাজনীতি সেটি প্রতিষ্ঠিত হবে। জি, অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, বিরতির পর আরো বিশ্লেষণ আছে। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলছেন এই যে আন্তর্জাতিকভাবেই বাংলাদেশের বেশ কিছু অগ্রগতির সূচক উপরের দিকে, সেগুলো প্রশংসিত হচ্ছে, এবং এই যে সূচকগুলোর অগ্রগতি হয়েছে এটি প্রমাণ করে যে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর আছে। কি বলবেন আপনি? আপনি যে বক্তব্য যে প্রশ্ন করেছেন এর সাথে আমি কিছু আংশিকভাবে একমত। এখন উন্নয়ন তো হয়েছে, এটা আমি অস্বীকার করি না, এটা যেটা চোখেও দেখা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে স্যার অথবা আজাদ চৌধুরী স্যারের, যেটা আজাদ চৌধুরী স্যার আমি অস্পষ্টভাবে শুনতেছিলাম, যেটা হচ্ছে স্যারের যে একটা সেন্টেন্স, যেটা আমি ওটাকে নিয়ে বলছি যে এই সমস্ত উন্নয়নকে ধরে রাখতে হলে, টেকসই ডেভেলপমেন্ট করতে হলে আমার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে বিল্ড আপ করতে হবে। তার সপক্ষে আমি যুক্তি উত্থাপন করেছি। আমি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করতে যাইনি। কেন? কারণ এখানে কিন্তু আমরা এসেছি একটা সুন্দরভাবে আগামী ভবিষ্যৎ আলোচনা করার জন্য, কিন্তু আমরা সমালোচনার দিকটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বেশি যাইনি। আবার কিছু সমালোচনা যদি না করা হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উন্নয়নের কথা আমরা বলবো সেটা প্রকৃতপক্ষে বলা হয় না। যেমন করে গণতন্ত্রের আসল দিকটা হচ্ছে অর্থাৎ প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দেওয়া। যেমন ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক ভল্টেয়ার, তিনি বলছেন আমার জীবনের বিনিময়ে প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দাও, এটা গণতান্ত্রিক স্পিরিট। কিন্তু এটা যদি আমি সংক্ষেপে আলোচনা করি, দেখেন বলে আমি কিন্তু ভিতরে যেতে চাচ্ছি না আজকে, তাহলে আমার দেশে কি বিরোধী দলগুলোকে তার অ্যাক্টিভিটিসগুলিকে পরিচালনা করার সুযোগ দেওয়া হয়? প্রকৃতপক্ষে দেওয়া হয় কিনা সেটা আপনাদের নিকটে আমি প্রশ্ন রেখে যাচ্ছি। আমি আরেকটি বিষয় যেটা বলতেছি, নির্বাচন নিয়ে যেটা হয়তোবা সামনে আসবে, আজাদ চৌধুরী স্যারও হয়তোবা উত্থাপন করতে পারেন, সেটা আমি সামান্যভাবে একটু তুলে ধরছি। এই কিছুদিন আগে যেখানে 42 জন সিভিল সোসাইটি সহ দেশের গণ্যমান্য নাগরিক স্বাক্ষরিত আমরা দেখব একটি আবেদন গিয়েছে, যেটা মহামান্য প্রেসিডেন্টের নিকট আমাদের নির্বাচন কমিশনকে নিয়ে এবং প্রধান নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলো নিয়ে। আমি জানি না রাশেদা আবার সিগনেচার সেখানে আছে কিনা। তাহলে এই বিষয়টিকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন, এবং 30 তারিখে যে নির্বাচনটি আপনারা দেখবেন সেই নির্বাচন 29 তারিখে রাত্রে কি কিছু হয়নি? এটা প্রশ্ন আপনারা উত্তরটি দেন। তারপর পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন যেভাবে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি যে সমস্ত ব্যাখ্যাগুলি প্রদান করেছেন সেখানে আপনি দেখতে পাবেন এখানে কিছু গলদ দেখা যাবে। আমি কিন্তু পুরোপুরি বিশ্লেষণে যাচ্ছি না। আরেকটি বিষয় আপনাকে বলি, সম্ভবত জনাব অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারে আমি আপনার কাছে আরেকবার আসবো আশা করছি। আমি জনাব অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরীর কাছে একটু যেতে চাই, যে তিনি বলছেন যে এই উন্নয়ন ধরে রাখতে হবে এবং টেকসই করতে হবে। জনাব আজাদ চৌধুরী। হ্যাঁ, এটা উন্নয়ন তো সাস্টেইনেবল হতেই হবে। আমরা এক ধাপ উন্নয়ন করলাম, 2 দিন পরে বা 5 বছর পরে আবার উন্নয়ন ধস নামে গেল, তাহলে তো হবে না। সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা আজকে ওয়ার্ল্ডের স্লোগান। আমরা যে উন্নয়নটা করেছি এটাকে ধরে রাখতে গেলে আরো কিছু প্রাসঙ্গিক ব্যাপার আসবে, মানে সিস্টেমের ইমপ্রুভমেন্ট, ফাংশনিং অফ দ্য সিস্টেম রাদার দেন পারসন, সেটাকে জোরদার করতে হবে। এবং সেখানে ডেমোক্রেটিক প্রসেসটাকে আরো ভাইব্রেন্ট করার প্রশ্ন আছে, পার্টিসিপেটরি করার প্রশ্ন আছে, বিলিভ এন্ড ডাউটের যে অবস্থা থাকে সেটা দূর করতে হবে, মানুষের আস্থায় উন্নয়নটাকে সম্পৃক্ত করতে হবে। এবং মানুষ নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে উন্নয়নটা, কিন্তু সে যে উন্নয়নের সুফলটাও অনেকে ভোগ করছে, কিন্তু ভোগ করতে গিয়ে যদি বিভাজন হয়ে যায়, একটা শ্রেণী উন্নয়নের সমস্ত
বেনিফিটটা বেশি পাচ্ছে, আরেকটা শ্রেণী মোটামুটি উন্নয়নের থেকে সামান্য উন্নতি হয়েছে। সেই বিভাজনটা যদি থাকে তাহলে ডেমোক্রেটিক প্রসেসটা ইন্টারাপ্টেড হতে পারে বলে একটা শঙ্কা আছে। আর এখন উনি অবশ্য বলেছেন যে 43 ইন্টেলেকচুয়ালস একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি দেখেছি পত্রিকার স্টেটমেন্ট। কিন্তু আমি তো শিক্ষাবিদ, আমি শিক্ষা নিয়ে থাকি। রাজনীতি আমার রাজনীতিতে কিছু জ্ঞান যে নাই তা নয়, অবলোকন করি, পার্টিসিপেশন আমার খুব একটা নাই। আমি শুধু এইটুকু বলবো, ইফ দেয়ার ইজ গ্যাপ, ইফ দেয়ার ইজ বাট এন্ড হোয়াট, if there is questions, if there is a question of credibility, that has to be removed. How, when, where, the political leaders will decide. আমি এটা মনে করি যে সুশীল সমাজের 43% যে স্টেটমেন্ট দিয়েছে, there may be some truth in it. That is to be looked into and addressed by. It is not the thing to be blown away outright. Like some officials said, there are gaps. Gaps have to be minimized, strengthened in the belief, and give the scope for participation of democracy. Then development will be more sustainable and more fruitful. And I think government is almost right course, but if you extend the hand, olive branch, to other persons, that will take up the heat. This is my suggestion. Thank you. জি, জেনারেল মোহাম্মদ আলী শিকদার, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হওয়ার একটি আশঙ্কা জনাব অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী বলছেন, আপনার কি মত? আমি আশঙ্কার কথা বলিনি। না, আমি তো আপনি কিছু শর্ত দিয়েছেন, অমুক হলে তমুক হবে, এই বিষয়গুলো হলে আশঙ্কা আছে। না, আমি আমার প্রাথমিক বক্তব্যে গণতন্ত্রের সবচাইতে বড় হুমকি সেটা কিন্তু আমি বলেছি স্পষ্টভাবে, এবং সেটি যথেষ্ট তথ্য প্রমাণ এবং তাদের অ্যাক্টিভিটিস এই প্রমাণ করে। এবং আমরা তো দেখেছি যে যেখানেই, যে দেশেই, যে সময়, আপনি যদি সেই একেবারে প্রাগ ঐতিহাসিক কাল থেকে দেখেন, ইতিহাস ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইউরোপের রেনেসাঁসকে দেখেন, যেখানেই ধর্মান্ধতা পেয়ে বসেছে, সেটা খ্রিস্টান ধর্মান্ধতা হোক, অথবা হিন্দু ধর্মান্ধতা হোক, অথবা ইসলামিক ধর্মান্ধতা হোক, সেটি আপনি পাকিস্তানে তাকান, আফগানিস্তানে তাকান, লিবিয়ার দিকে তাকান, দেখেন লিবিয়া কিন্তু অর্থনৈতিকভাবে একটি সমৃদ্ধশালী দেশ ছিলেন, মানুষের কিন্তু অভাব অভিযোগ ছিল না। ইরাকও কিন্তু মানুষের অভাব অভিযোগ ছিল না, সমৃদ্ধশালী দেশ ছিলেন। সিরিয়াও কিন্তু সমৃদ্ধশালী দেশ ছিলেন, কিন্তু সেখানে এই ধর্মান্ধতা, উগ্রবাদী যে মনোভাব এবং যে পরিবেশ, সেটি বিরাজমান থাকার কারণে আজকে কিন্তু সেই উন্নয়ন ব্যাহত হয়েছে এবং দেশ কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেটির বহুবিধ কারণ আপনি বলতে পারেন, বাহ্যিকভাবে ভূ রাজনীতির যে এবং বিশ্বশক্তির যে পরাশক্তির যে রাজনৈতিক খেলা ইত্যাদি বহু কিছু আছে, কিন্তু এই সুযোগটা হয়েছে যে অভ্যন্তরীণভাবে একটা রাষ্ট্র যখন ধর্মান্ধ উগ্রবাদীদের কবলে পড়ে, তখন রাষ্ট্রের ভিতরের যে শক্তি সেটি ক্ষয়ে যায় এবং সেটি শক্তি থাকে না, সেটার এবং তার উন্নয়নও টেকসই হয় না। সেই কারণেই বিদেশি শক্তি হোক বা প্রতিবেশী কোনো স্বার্থন্যাসী গোষ্ঠী হোক বা শক্তি হোক বা দেশের অভ্যন্তরীণে, তো আমরা দেখেছি যে সবসময় তো দেশের ভিতর থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যুগ যুগে কিন্তু আমরা দেখেছি। সুতরাং সেই সুযোগটি তারা তখন নেয়। সুতরাং আমি যে কথাটি আপনি বলেছেন, যে প্রশ্ন, যেখানে যে আমাদের গণতন্ত্রের অনেক, হ্যাঁ অবশ্যই উন্নয়নের তো কোনো শেষ নেই, আমরা উই আর নট স্যাটিসফাইড fully that what we have achieved so far. No, আমাদের এখনো বহু পথ যেতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক শক্তি এখন অনেক জায়গায় অনেক কিছু করার আছে। আমরা দুর্নীতি যদি বলি, সাধারণ মানুষের দুর্নীতির পারসেপশন কিন্তু ব্যাপক, যে সর্বক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়তেছে, সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে এবং সেটি করতে হলে প্রাতিষ্ঠানিক শক্তি বাড়াতে হবে। এই সবগুলো কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী করবে যদি আমরা এইগুলো করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, অবশ্যই গণতন্ত্র শক্তিশালী হবে। সুতরাং এই জায়গাগুলো ইমপ্রুভমেন্টের জায়গা অনেক আছে। আবার চ্যালেঞ্জ যেটা আছে, আমি এখনো বলবো যে আমাদের উন্নয়নের এবং রাজনীতির অন্যতম চ্যালেঞ্জ ধর্মীয় উগ্রবাদী রাজনীতি। জি, অনেক ধন্যবাদ জনাব জেনারেল মোহাম্মদ আলী শিকদার। ডক্টর রাশেদা চৌধুরী, তাহলে শিক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক মতো চালানো না যায়, তাহলে কি আমাদের যে উন্নয়ন হচ্ছে, যা নিয়ে বাংলাদেশ অহংকার করছে এখন, তা কি মুখ থুবড়ে পড়বে? দেখুন, আমি
ওইভাবে বলবো না যে মুখ থুবড়ে পড়বে, কারণ আমরা বাংলাদেশ কিন্তু অনেক বিপর্যয় সামাল দিয়েছে এবং বিপর্যয়কে সামাল দিয়েই সামনে এগিয়েছে। এইটা মনে রাখা দরকার যে মুখ থুবড়ে পড়ার মতো আমরা মনে করি না মুখ থুবড়ে পড়বে। কারণ আমি নাগরিক সমাজের একজন প্রতিনিধি হিসাবে যেটা বলবো, বিশেষ করে জেনারেল শিকদার যে কথাটি বললেন, এটা তো খালি রাজনীতিবিদরা কি করলেন বা সরকার কি করলো তা না, তো সাধারণ জনগোষ্ঠী কি চায় সেখানে তারা ডেফিনেটলি নিশ্চয়ই তারা উন্নয়ন চায়। কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, দেখেন শিকদার ভাই যে কথাটা বলেছেন, এই যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী, তারা যখন এই যে নারীর উপরে যে অত্যাচার নির্যাতন হয়, কখনো কথা বলতে দেখেছেন? নুসরাতকে যখন জঘন্যভাবে মারা হলো, সেই হুজুরের পক্ষে, অপরাধী হুজুরের পক্ষে মানববন্ধন করেছেন ওইখানকার হুজুররা। সাইদিকে আকাশে দেখা গেছে চাঁদের মধ্যে। এইটা বলে আমি কিন্তু এই কথার সাথে এটা যুক্ত করব যে আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। না হলে কিন্তু এই দেশটা স্বাধীন হতো না। আমরা স্বাধীন করেছি, আমাদের মানুষ ধর্মভীরু, এবং এখানেই আমাদের অনেকের মধ্যে পারসেপশনে একটা গোলমাল আছে যে অসাম্প্রদায়িক মানে ধর্মহীনতা না, কিন্তু আমরা কিন্তু ধর্মহীন জাতি নয়। আমাদের নিশ্চয়ই একটা আমাদের ধর্মীয় অনুভূতি আছে, আমরা ধর্ম পালন করি। এইখানে উগ্রবাদের সাথে যে আমাদের বিরোধটা, যে আমরা যেটা বলি যারা প্রগতিশীল শক্তির অংশ, এইখানেই বিরোধটা দেখেন, যখন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করলো, তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছে ইসলামিক স্টেট সিরিয়াতে, আপনাদের মনে আছে কিনা, অনেক পুরাতন হাজার বছরের ঐতিহ্য ভাঙচুর করেছিল। একটা শতবর্ষ পুরানো, অনেক কয়েকশো বছরের পুরানো লাইব্রেরি ভাঙচুর করেছিল। যারা ইতিহাস ঐতিহ্যকে ধর্মকে অপব্যবহার করে নষ্ট করে, তারা তো উন্নয়নের সাথী হতে পারে না। এটাই হচ্ছে আসল বিষয়। এবং সেখানে আমি মনে করি, যেহেতু নারীর অধিকারের ব্যাপারে আমরা কখনো দেখিনি তাদের কথা বলতে, রাস্তায় দাঁড়াতে, কিছুই দেখিনি, বরং নানা ধরনের অপবাদ, নানা ধরনের কথাবার্তা বলা হয় যে নারী এইভাবে চলে, ওইভাবে চলে, সেই জন্য এগুলো বেড়েছে। আসলে একটা কথা ঠিক, যে এদেরকে আমরা কিন্তু অনেক আশ্রয় প্রশ্রয় দিয়েছি, সেটা দেয়াটা উচিত হয়নি। সেটা রাজনৈতিক ভাবেও দেয়া হয়েছে, এটা স্বীকার করতে হবে। যে আইনের শাসনের কথা যেটা বললেন ভাই, সেটারও একটা ব্যাপার আছে, যে তারা আইন ভাঙে, তাদের ক্ষেত্রে কিন্তু আইনের শাসনটা প্রয়োগ করা হয় না। কেন করা হয় না জানি না। এই জায়গাটাতেই কিন্তু রাজনৈতিকদের কাছে প্রশ্ন, এবং এই জায়গাটাতেই নিজেদের বিবেকের কাছেও প্রশ্ন, যে আমরা যে দেশ, অসাম্প্রদায়িক চেতনার মানে হলো আমরা আমাদের ধর্মকে লালন করব, পালন করব, অন্তরে বাইরে সব জায়গায়, কিন্তু অন্যের ধর্মের অমর্যাদা করব না। ওই জায়গাটা থেকে তো আমরা এখনো বের হতে পারলাম না। সেখানেই সমস্যাটা, যে আমাদের চিন্তা ভাবনা চেতনা সবকিছুর মধ্যে উন্নয়নের সাথে তো কোনো বিরোধ নেই, রাজনীতিরও বিরোধ থাকা উচিত না, এবং কোনো ধরনের ধর্মীয় ব্যাপারেরও কোনো বিরোধ থাকা উচিত না। কিন্তু বিরোধটা এসছে কোথায়? সবকিছুকে মানে ধর্মকে রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক সময় এইখানে। এবং আমাদের সাধারণ মানুষের সাধারণ মূল্যবোধ গুলোকে, ধর্মীয় মূল্যবোধ গুলোকে ব্যবহার করে, অপব্যবহার আমি বলবো, যে আমাদের রাজনীতিকে কলুষিত করা হয়েছে, আমাদের নানা ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে, এমনকি শিক্ষা ব্যবস্থার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়ার, প্রবেশ করানোর একটা চেষ্টা করা হয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমরা কিন্তু নৈতিকতা ও মূল্যবোধ বলে অনেক কিছু আমাদের এখন পড়ানো হয়, এটা হচ্ছে ধর্ম পাঠের সাথে প্রাথমিক মাধ্যমিকে, যেমন প্রাথমিকের শিক্ষার্থী পড়বে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। ইসলাম ধর্মের মধ্যে আমার ধর্মীয় অনুশাসন আছে, আমার অবশ্যই মানতে হবে, শিখতে হবে একজন মুসলমান হিসেবে। কিন্তু সেখানে যদি নৈতিকতা বলি, তাহলে কেন সেই পাঠ্যপুস্তকের মধ্যে নাই আমার ধর্ম আমি পালন করব কিন্তু অন্যের ধর্মকে অমর্যাদা করব না? এই কথাটা নাই।
তার মানে হচ্ছে আমাদের চিন্তা চেতনার মধ্যেই কোথায় যেন একটা জড়তা আছে, যে আমরা মূল্যবোধের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে নষ্ট করে ফেলছি কিনা, আমাদের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের জায়গা। অনেক ধন্যবাদ ডক্টর রাশেদা কে চৌধুরী। অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরী, আপনার 30 সেকেন্ডে আপনার শেষ কথা শুনে আমি অনুষ্ঠান শেষ করব। আপনি বলেন, কি বলছেন বলেন? আই ক্যান হিয়ার ইউ, বলেন, আপনি বলেন। জি, আর 30 সেকেন্ডে আপনার শেষ কথাগুলো শুনে আমি অনুষ্ঠানের রীতি টানবো। আমার মনে হয় আমরা বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্টে ওয়ার্ল্ডে রোল মডেল হয়েছে, এটা কিন্তু স্লোগান নয়, সকলে ফিল করতেছে। তবে উন্নয়নের ফলটা একটা শ্রেণী বেশি পাচ্ছে আর একটা শ্রেণী কম পাচ্ছে, এই সমতাটা আনা একান্ত প্রয়োজন। এই জন্য আরেকটা হলো যে শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরও আমি বলবো একটু সাহসী উদ্যোগ নেওয়া উচিত। মিসেস রাশেদা চৌধুরী বলেছেন যথার্থ, যেখানে করোনার প্রাদুর্ভাব কম বা আইসোলেটেড আছে সেখানে হেলথ সিস্টেম হাইজিন মেনে খুলে দেওয়া উচিত। আর শেষ কথাটা হলো নুরুল আমিন ব্যাপারী সাহেব যেটা বলেছেন, আর তো সময় নেই আমাদের হাতে, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, আমি খুবই দুঃখিত। খবর এবং বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।